আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়েছি একটা অন্যরকম ফোন নিয়ে। এটি হচ্ছে Asus এর ROG 6। এই ফোনটা রিস্টার্ট করছে এবং কি এই ফোনটার খুলতেই কিন্তু অসংখ্য ঝামেলা রয়েছে। এমন অনেক ঝামেলা করে খুলতে হয়। যাই হোক মাদারবোর্ডটা একদম পিচ্চি, ছোট্ট একটি মাদারবোর্ড। বাট এই মাদারবোর্ডটি কিন্তু ট্রিপল লেয়ারের, মানে ৩ টা লেয়ার রয়েছে বোর্ডের উপরে এবং নিচে। আইফোনের মতো আরকি বলা চলে। তো এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটার নাকি প্রসেসর ইস্যু রয়েছে এবং কি যে আমাকে দিয়েছে একজন টেকনিশিয়ান। যাই হোক মূলত ফোনটার প্রবলেম রিস্টার্ট করা এবং কি ক্যামেরার সমস্যা, সেই সাথে রয়েছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সমস্যা। তো এই সব সমস্যা নিয়ে আমরা আসলে কাজ করেছি। বাট এই ফোনটার যে সমস্যাটি, এই সমস্যাটি আসলে কি প্রসেসর রিভলভ করলে হবে কি না এটা শিওর না। তবে আমি চেক করব প্রসেসর এবং র্যাম উভয়টা রিভলভ করে এই ফোনের যে প্রবলেমটা সেটা দেখি সলভ হয় কি না। তো র্যামটা রিমুভ করে নিলাম। র্যাম রিমুভ করার পর আমি যেটি দেখতে পেলাম, র্যামের নিচে কিন্তু থার্মাল পেস্ট রয়েছে। বাট এখানে কিন্তু ব্ল্যাক পেস্ট, কোনো ধরনের যে আঠা হার্ড গ্লু সেরকম কিছু নেই। তো যাই হোক তারপরেও যেহেতু লেয়ার রয়েছে কয়েকটি, আমি খুব ঝুঁকিপূর্ণ মনে করেই কিন্তু খুব সতর্কতা অবলম্বন করে আমি আইসিগুলোর রিবোলিংয়ের কাজগুলো করে থাকি এবং চেষ্টা করছি আর কি সুন্দরভাবে করার। কারণ এটা করতে গিয়ে কিন্তু ফোনটা ডেডও হয়ে যেতে পারে। আর খুব নিখুঁতভাবে রিবোলিংয়ের কাজটা করলে যদি প্রবলেম সিপিইউ থেকে হয়ে থাকে বা র্যাম থেকে হয়ে থাকে তাহলে সলভ হয়ে যাবে। অন্যথায় কিন্তু প্রবলেমটা যেমন আছে তেমনই থাকবে। বিশেষ করে এই ধরনের ফোনে কিন্তু অনেকগুলো পার্ট থাকে, অনেক রেবন থাকে এবং যেহেতু ক্যামেরার সমস্যা, ফিঙ্গারের সমস্যা, সেক্ষেত্রে অন্য পার্টেও কিন্তু প্রবলেম হতে পারে। সো এই ফোনটার জাস্ট রিবোলিংটা আমি করব। এটা হচ্ছে 8 Gen 1 এবং কি 4 ন্যানোমিটারের একটি প্রসেসর। দেখুন আমি কিন্তু প্রসেসর রিমুভ করেছি। প্রসেসরের নিচেও কিন্তু ব্ল্যাক পেস্ট নেই। বাট প্রসেসর রিমুভ করতে কিন্তু বেশ শক্ত মনে হয়েছে। কারণ হচ্ছে যে এখানে যে পেস্ট রয়েছে, রিবোলিং পেস্ট বা পিপিটি, সেটি কিন্তু মোটামুটি ভালো রকমের হার্ড, যে কারণে একটু সময় লাগে। তো আমি মাদারবোর্ডটা ক্লিন করে নেব সুন্দর করে এবং কি এই ROG 6 এর যে প্রবলেমগুলো আসলে এগুলো খুব একটা পাওয়া যায় না, বা এই ধরনের ফোনগুলোও খুব একটা পাওয়া যায় না। এগুলো অনেক সময় সফটওয়্যার ইস্যু হয়ে থাকে বা অনেক সময় অনেক ধরনের সমস্যা থেকেই এই ধরনের রিস্টার্ট বা হ্যাঙ্গিং ইস্যু আসতে পারে। তো ফোনটার যে ওনার সাথে আমার সরাসরি কথা হয়নি। মূলত উনি আমার এখানে আরেকজনের সাথে কথা বলে ফোনটা দিয়ে গেছেন এবং কি ফোনটা রয়েছে ২-১ দিন যাবৎ ওয়েটিংয়ে আছে। আমি কাজ করব করে সময় হচ্ছিল না। তো আসলে সময় স্বল্পতার কারণ অনেক কিছু। বিস্তারিত আসলে ব্যাখ্যা দেওয়া প্রত্যেকটা ভিডিওতে সম্ভব না, আমি বলেছি। তো যে কারণে আমি কিন্তু অনেক কাজকে এভয়েড করে যাচ্ছি। তারপরেও কিছু কাজ যেগুলো আর কি করতেই হচ্ছে, সময় পেলেই আমি সেগুলোতে সময় দিই। বাট এই ফোনটিতে জাস্ট রিবোলিংয়ের জন্য যতটুকু সময়, ততটুকু সময় নিয়ে আমি চেষ্টা করছি যে রিবোলিংটা করতে এবং এতে প্রবলেম সলভ হলে হলো, না হলে হয়তো আর সময় দেওয়া হবে না। কারণ খুব লিমিটেড টাইম নিয়ে আমি এই কাজটি স্টার্ট করেছি এবং কি র্যাম সিপিইউ রিবোলিংয়ে আমার যতটুকু সৌন্দর্য বা আমার যতটুকু সম্ভব সেটা আমি চেষ্টা করছি সুন্দর করে কাজটি করার। অবশ্যই যারা এই ধরনের কাজগুলো করেন তারা একমাত্র এই কাজগুলোর মূল্যায়নটি করতে পারবেন বা বুঝতে পারবেন। যারা বেসিক্যালি এই ধরনের কাজ করেন না তারা কিন্তু এই বিষয়গুলো বুঝবেন না অতটা। কারণ ভালো মন্দ বা কাজের যে কোয়ালিটি এটা বুঝতে গেলে অবশ্যই কিছু নলেজ থাকতে হবে এবং কি আরও ২-৪টা কাজ দেখলে হয়তো একটা ধারণা পাওয়া যাবে। তো আমি কিন্তু এই ফোনটা রিবোলিং করছি 199 ডিগ্রি পিপিটি দিয়ে। তো পিপিডি মানে এই রিবোলিং পেস্ট অনেক ধরনের বাজারে পাওয়া যায়। এর মধ্যে আমি বেশিরভাগ ইউজ করি টুল কোম্পানির যে পিপিডি রয়েছে এবং মান্ড কোম্পানি। তো এগুলোর পিপিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এবং অ্যাকচুয়ালি 183 ডিগ্রিটা আমি ইউজ করি না, অনেক আগেই এটা বাদ দিয়েছি। 183 ডিগ্রি হচ্ছে মিনিমাম। এর উপরে 200 ডিগ্রি বা 199 ডিগ্রি যেগুলো পাওয়া যায় এগুলোই ম্যাক্সিমাম ইউজ করে থাকি। এতে করে ফোনগুলো অনেক লং লাস্টিং করে এবং ভালো চলে আমি দেখেছি। এবং কি রিবোলিংয়ের কোয়ালিটি ভালো হতে হবে, মেটেরিয়ালস ভালো হতে হবে, ফ্লাক্স পেস্ট ভালো হতে হবে। সব মিলিয়ে কিন্তু একটা কাজের কোয়ালিটি তৈরি হয়। জাস্ট একটা টুলস বা একটা কোনো টুলসে কিন্তু আসলে কাজকে ভালো করতে পারে না। হ্যান্ড স্কিলের প্রয়োজন রয়েছে। তেমনি আপনার হ্যান্ড স্কিলের পাশাপাশি ভালো একটা টুলস হলে কাজটাকে আরও সুন্দর করা যায়। এবং কি দেখুন আমি খুব
সুন্দরভাবে রিবোলিং করে মাদারবোর্ডটা ক্লিন করে প্রসেসরটা ইনস্টল করছি এবং প্রসেসর যেখানে এই জায়গা ছাড়া অন্য কোথাও কিন্তু কোনো ধরনের এফেক্ট পড়েনি এই ফোনটাতে। আর মাদারবোর্ডই একদম ছোট, কিন্তু মাদারবোর্ড যতটুকু ছোট তার তুলনায় কিন্তু প্রসেসরটা অনেক বড়, বিগ সাইজ প্রসেসর। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে SM 8475, তো ভার্সন রয়েছে 100AC। তো এই প্রসেসরগুলো আসলে গেমিং প্রসেসর, বিশেষ করে গেমিং ফোনগুলোতে এগুলো ব্যবহার করা হয়। তো আর এই ধরনের ফোনেও বিভিন্ন ধরনের কিন্তু যেমন 2টি চার্জিং পোর্ট রয়েছে, চার্জিং বা USB ডাটা কেবলের লাইন রয়েছে, আলাদা আলাদা অনেক ধরনের ফিচার রয়েছে এই ফোনগুলোতে। বিশেষ করে এই ধরনের ফোনগুলো নিয়ে আমরা খুব একটা স্টাডি করি না, কারণ এগুলো খুব রেয়ার, যে কারণে কিন্তু সব কিছু আসলে নলেজে থাকে না। যাই হোক, কথায় কথায় র্যাম CPU ইনস্টলিং শেষ। এবার আমরা কিন্তু একটু শ্যাকিং করে দিলাম, কারণ একটু নাড়িয়ে না দিলে আইসির প্রত্যেকটি বল কিন্তু কানেক্ট ঠিক মতো পেয়েছে কি না এটা কনফার্ম করা যায় না। কারণ এই ধরনের মাদারবোর্ডগুলো আবার হিট অ্যাপ্লাই করার সময় সব দিকে খেয়াল রাখতে হয়। কম হিটে আইসি ইনস্টল ঠিকমতো হবে না, পিনগুলো কানেক্ট হবে না। আবার বেশি হিট দিলে কিন্তু যে লেয়ার থাকে মাদারবোর্ডের সেগুলো তো ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই জায়গাটাতে একটু কনফার্ম করি, সেটা হচ্ছে লেয়ারের যে মাদারবোর্ডগুলো যেটার একাধিক লেয়ার রয়েছে, ডাবল লেয়ার বা ট্রিপল লেয়ারের, সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এই পিসিবি স্ট্যান্ডে বসাবো এই জায়গাটি খেয়াল করতে পারি। দেখুন, এই মাদারবোর্ডের সঙ্গে একটা ইউএসবি রয়েছে টাইপ সি। আমি ইউএসবির মাধ্যমে আমি একটু দেখবো কানেক্ট পাই কিনা। একটু সিগন্যাল এসেছে, মানে 1 সেকেন্ডের জন্য, তার মানে ইউএসবি ডিটেক্ট করতে পারছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এমনিতে অন্য কোনো সমস্যা হয়নি। আমি একটু লাগিয়ে দেখব। তো যেটা বলছিলাম যে মাদারবোর্ডটা পিসিবি স্ট্যান্ডে বসানোর সময় খুব খেয়াল করে বসাতে হবে যেন কোনো ধরনের অতিরিক্ত প্রেসারে হিট লাগার পর যেন এলোমেলো না হয়ে যায় এই বিষয়টি, এবং কি এই সিপিইউ কাজ করতে গিয়ে হিটটা যেন অ্যাবজর্ব না হয়ে যায় পিসিবি স্ট্যান্ডে, এখানেও একটা ব্যাপার রয়েছে। এবং আগের যে পিসিবি স্ট্যান্ড ব্যবহার করতাম সেটাতে একটা সমস্যা ছিল, ম্যাগনেটিক পিসিবি স্ট্যান্ড। সে কারণে কিন্তু বারবার ম্যাগনেটিক ফোর্স একটা দিকে কিন্তু টানতো, এবং অনেক সময় অনেক ধরনের কম্পোনেন্ট যেগুলো কয়েল থেকে শুরু করে ক্যাপাসিটর, এগুলো যেগুলো ম্যাগনেটে টানে সেই জিনিসগুলো কিন্তু একদিকে বাঁকা হয়ে যেত, অনেক সমস্যা হতো। তো অনেক কিছুই আমরা আসলে কাজের সাথে বা সময়ের সাথে সাথে আমরা শিখি। যাই হোক, আপাতত মোটামুটি একটা ফিটিং করে নিলাম সেট অন করার জন্য। দেখুন ডিসপ্লে আসে কিনা দেখি। তো ডিসপ্লে চলে এসেছে, মানে চার্জিংয়ের যেহেতু লোগো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ফোনটা ডেট হয়নি। এবার আমি ফোনটা অন করব। আসলে এই ধরনের ফোনের কাজ করতে গেলে একটু সময় লাগে। শুধু সময় স্বল্পতার কারণেই এই ধরনের কাজগুলো কিন্তু সময় নিয়েই করতে হয়। 2-3 দিন মিনিমাম সময় নিতে হয়। কারণ সবসময় এই ধরনের কাজ শুরু করলে এই খুলতে লাগাতে যে সময়টা লাগে, অনেক সময় ছোট ছোট পার্টস বা একটা জিনিস কিন্তু এদিক সেদিক হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, আর এগুলোর কোনো কিছু পাওয়াও যায় না, এবং অনেক রেবন সকেট অনেক কিছু রয়েছে। তো আমার কাছে জিনিসটা মনে হচ্ছে যে আবারও রিস্টার্ট করছে। মানে ফোনটা অন করলাম, পুরোপুরি অন হওয়ার জন্য যতটুকু সময় দরকার দিচ্ছি আমি সময়, কিন্তু তারপরেও কিন্তু ফোনটা স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং সেম আগের মতোই হচ্ছে। এর পিছনে আরও অনেক কারণ থাকতে পারে, আরও স্টাডি করা প্রয়োজন রয়েছে। ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য থার্ড পার্টি যে ডিভাইসগুলো বা এর সাথে যে কানেক্ট থাকে অন্যান্য জিনিসগুলো, সেগুলোতেও প্রবলেম হতে পারে, এবং সফটওয়্যার প্রবলেম হতে পারে, আরও অনেক কিছু প্রবলেম হতে পারে। সেগুলো পার্ট বাই পার্ট দেখার প্রয়োজন রয়েছে। তো আসলে সিপিইউ রিবোলিংটা ঠিকঠাক ছিল, যে কারণে আগের মতোই কিন্তু কন্ডিশনে ব্যাক পেয়েছি। বাট প্রবলেমটি কিন্তু আসলে এখানে না। আর যেহেতু কাস্টমারের সাথে সরাসরি কথা বলার সুযোগ হয়নি, সে কারণে অনেক কিছু গ্যাপ পড়ে গেছে। আমার মনে হয় সরাসরি কথা বললে অনেক কিছু কিন্তু ইনফরমেশন পাওয়া যায়, আর হয়তো একটা ছোট্ট ইনফরমেশন সেটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, যেটা হয়তো আপনি মনেই করছেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।